আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা নিয়ে আলোচনা করব। দেখো, কবিতার শুরুতেই আমাদের এখানে কিন্তু সুন্দর দুটি ছবি দেওয়া আছে। একটি ছবিতে হচ্ছে এটাকে বলা হয় পালকি। পালকিতে সাধারণত বউরা যায় কিংবা অন্য যে কেউ যেতে পারে। পালকির ভিতরে একজন আছে আর পালকি কাঁধে নিয়ে কিছু লোক যাচ্ছে, যাদেরকে বলা হয়ে থাকে বেয়ারা। এর পরের ছবিতে একটি ছেলে ঘোড়ায় চড়ে টকবগিয়ে কোথায় যেন যাচ্ছে। আমরা প্রথমে আজকের কবিতাটি আবৃত্তি করব। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘি ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলোর পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। তুমি বললে যাস নে খোকা উড়ে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে গেলাম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে, চুমু খেয়ে নিচ্ছ আমায় কুলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। এই যে কবিতাটি পড়লাম, এটির দেখো অংশ বিশেষ, মানে এই কবিতাটা কিন্তু আরও অনেক বড়। তোমাদের পরীক্ষার জন্য কবিতার প্রথম 8 লাইন কবির নাম সহ পড়লেই হবে, এত বড় কবিতা পড়ার দরকার নেই। কিন্তু এই যে কবিতার মূল ভাব বোঝার জন্য পুরো কবিতাটা আমি পড়ে দিলাম। এখন আসো আমরা এই কবিতাটি একটু বুঝে বুঝে পড়ি। দেখো, এই কবিতাটা কিন্তু একটা শিশুর কল্পনা। শিশু সাধারণত কল্পনা করতে ভালোবাসে। সেই শিশু হচ্ছে কল্পনার জগতে গিয়ে মাকে নিয়ে একটি সুন্দর কল্পনা করছে যে সে বীর পুরুষের মতো মার জন্য লড়াই করবে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে মনে করো, মানে হচ্ছে এটা জাস্ট মনে করতে বলেছে। যেন বিদেশ ঘুরে, বিদেশ মানে হচ্ছে অন্য দেশ ঘুরে। সে কি করছে, মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। মানে যে মনে করতে বলেছে সে হচ্ছে বিদেশ ঘুরে মাকে নিয়ে অনেক দূরে যাচ্ছে। আর তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। বলছে যে তুমি মা হচ্ছে কোথায় যাচ্ছে, পালকিতে চড়ে দরজা একটুকু ফাঁক করে যাচ্ছে। আর আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। যে খোকাটা কিন্তু সে ঘোড়ার মধ্যে দিয়ে টকবগিয়ে মার পালকির পাশ দিয়ে যাচ্ছে। আর রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, মানে হচ্ছে
এই যে ঘোড়া যে টকবগিয়ে যাচ্ছে, এই জন্য ঘোড়ার পায়ে যে খোর থেকে খুঁড়ে রাস্তার মধ্যে যে ধুলোগুলো আছে, এই ধুলোগুলো উড়ে আসছে মেঘের মতো হয়ে। তারপর সন্ধে হলো, সূর্য নামে পাটে। সন্ধ্যা হলে সূর্য পাটে মানে হচ্ছে সূর্য যে দিকে অস্ত যায় বা পশ্চিম দিকে যে করে যে অস্ত যায় সেটাকে পাটে বলে। সন্ধ্যা হলে সূর্য যে অস্ত যায় সেটা বলা হয়েছে। এলেন যেন জোড়া দিঘির মাঠে। এই যখন সন্ধ্যা হলো, সূর্য অস্ত গেল পশ্চিম দিকে, তখন কি করলো তারা? জোড়া দিঘি মানে হচ্ছে দুইটি দিঘি একসাথে করা এরকম দিঘির মাঠে এসেছে। তারপর ধুধু করে যেদিক পানে চাই, মানে সারা জায়গা খালি, কোনোখানে জনমানব নেই, মানে সারা জায়গা কোনো মানুষজন নেই, শুধু যেখানে চাই খালি, মানে খালি মরুভূমির মতো ধুধু করে। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। এই যে কোনো মানুষ জনমানব নেই, তাই মা ভয় পেয়ে ভাবছে যে কোথায় এলো। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। ছেলেটা কি খোকাটা বলছে হচ্ছে, মাকে বলছে তুমি ভয় পেও না, যে এই যে দেখা যাচ্ছে হচ্ছে মরা নদীর স্রোতা, মানে হচ্ছে মরা নদীর স্রোতা মানে হচ্ছে বহমান জলের মৃদুধারা, মানে আস্তে আস্তে যে পানির যে ধারা বয়ে যায় সেটাই বলছে যে দেখা যাচ্ছে। তারপর আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, মানে খোকা কোথায় যাচ্ছে তারা মাকে নিয়ে সেটা কেউ জানে না। অন্ধকারে দেখা যায় না ভালো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে কিছুই দেখা যায় না। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। অমন সময় মা খোকাকে ডেকে বলল, দিঘির ধারে কিসের আলো দেখা যাচ্ছে। এরপর এমন সময় হারে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। ঠিক অমন সময় আলো দেখার পরে যে কেউ অনেক জোরে সুরে হারে রে করতে করতে আসতেছিল। তুমি ভয়ে পালকিতে কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। এই যে মানুষজন আসছে ডাক দিয়ে কিংবা অনেক হারে হারে শব্দ করে, এই দেখে মা ভয় পেয়ে পালকির এক কোণে যে লুকিয়েছিল, এবং মনে মনে ভয় পেলে কিন্তু আমরা আল্লাহর নাম কিংবা ঠাকুর দেবতার নাম স্মরণ করি, সেটাই মা করছিল। আর বেড়াগুলো পাশে কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরথর। এই যে লোকজন আসছে এইটা দেখে যে পালকি বেড়া ছিল, বেড়া কি করছিল, পাশে যে কাটা বন ছিল সেই পালকি ছেড়ে পাশে কাটা বনে যেয়ে থরথর করে কাঁপছিল। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। খোকা মাকে ডেকে বলছে যে খোকা আছে কেন মা ভয় করো। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। তখন মা কি বললো যে খোকা তুমি যেও না, মানে মা ভয় পেয়ে যে খোকা যদি কোনো ক্ষতি হয় এই জন্য খোকাকে বারণ করেছিল যেতে। এরপর খোকা বলে যে দেখো না চুপ করে। তখন খোকা বলেছে তুমি কিছু বলো না, তুমি দেখো চুপ করে। অমন সময় ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, মানে ঘোড়া ছুটি তাদের মাঝে গেল। ঢাল তলোয়ার ঝনঝনে বাজে। এই যে ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করছে এইগুলো শব্দ ঝনঝন করে বাজছে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, তারপর শুনে তোমার গায়ে দেবে কাটা। খোকা তারপর মাকে বলছিল যে অনেক ভয়ানক লড়াই হয়েছে, যেটা শুনে মায়ের শরীরে কাটা দেবে। ভয় যে লোম দাঁড়িয়ে যায় না সেটা কি বোঝানো হয়েছে। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এই যে এই লড়াই দেখে অনেক লোকের কি করলো, পালিয়ে চলে গেল, এবং আবার অনেক লোকের মাথা কাটা পড়ে গেল। এই যে দেখো। তারপর এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। মা এত লোকের সঙ্গে লড়াই দেখে মনে মনে পালকি কোণে বসে ভাবতে পারে যে খোকা বুঝি মরে গেছে। এই কথাটাই খোকা আবার মাকে বলছে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তখন মানুষের সাথে যুদ্ধ করে, ডাকাতদের সাথে যুদ্ধ করে খোকার রক্তে দিয়ে ভরে গেছে, রক্তে ঘেমে এসে মাকে কি বলছে যে লড়াই থেমে গেছে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমার কুলে। তখন একথা শুনে মা পালকি থেকে নেমে খোকাকে চুমু খেয়ে কুলে নিচ্ছে। বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশার তাই, তা না হলে হতো। এবং মা বলছে যে ভাগ্য যে খোকার সঙ্গে ছিল, না হলে অনেক বড় বিপদ হতে পারত। এই কবিতাটাই তোমাদের বুঝিয়ে বললাম, তোমরা বুঝে বুঝে পড়বে। তোমরা পরীক্ষার জন্য 8 লাইন পড়বে, আর দাড়ি কমা ঠিক রেখে সুন্দরভাবে আবৃত্তি করার চেষ্টা করবে বাসায়। এখন আমরা কবিতার মূল ভাব পড়ব।
দেখো অনুশীলনীতে প্রথমে আছে জেনে নেই। জেনে নেই মানে হচ্ছে কবিতার মূল ভাব। তোমাদের পরীক্ষাতে কিন্তু কবিতার মূল ভাব আসে, যেমন পরীক্ষাতে আসতে পারে বীরপুরুষ কবিতার মূল ভাব লেখো, তখন তোমরা এই জেনে নেইটা লিখে দিলেই হয়ে যাবে মূল ভাব। আচ্ছা, একে আছে জেনে নেই মূল ভাবটি, শিশুরা কল্পনা করতেই ভালোবাসে। আমরা কিন্তু দেখলাম যে এই পুরো কবিতাটাই হচ্ছে একটি শিশু কল্পনা করছে এবং সেটা তার কল্পনাটা তার মাকে বলছে। তো এটাই দেখেছি, শিশুরা কল্পনা করতে ভালোবাসে। এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে চলে যায়। পথে সে ডাকাতের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে। মানে এই কবিতার মূলভাবে এটি যে শিশু কল্পনা করছে যে সে মায়ের সাথে বিদেশে যাচ্ছে বা অনেক দূরে দেশে যাচ্ছে, আর পথের মধ্যে ডাকাত দল আসে, ডাকাত দলের সাথে সে লড়াই করে বীরের মতো যুদ্ধ করে মাকে রক্ষা করে। এটাই হচ্ছে কবিতার মূল ভাব। আর এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে যেগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে বীরপুরুষ কবিতার রচয়িতাকে। বীরপুরুষ কবিতার রচিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আর এই কবিতাতে বোঝানো হয়েছে যে শিশুরা কল্পনা করতে ভালোবাসে বা কল্পনা বিলাসী। ছোট শিশু কল্পনায় বীর যোদ্ধা সাজে। যারা পালকি বহন করে তাদেরকে কি বলা হয়? তারা হচ্ছে বেয়ারা। মাকে নিয়ে অনেক দূরে ঘুরতে যাচ্ছে খোকা, এটা তোমাদের মনে রাখতে হবে। আর খোকার মা কোথায় যাচ্ছে? খোকার মা যাচ্ছে হচ্ছে পালকিতে, আর খোকা যাচ্ছে রাঙা ঘোড়ায় টক বগিয়ে। খোকা মাকে নিয়ে জোড়াদিঘির ঘাটে এসে পৌঁছালো কখন? কখন পৌঁছালো? সন্ধ্যাবেলায় পৌঁছালো। কবিতাটি শিশু কল্পনা কি বোঝানো হয়েছে। এরপর দেখো দুইয়ে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। এই যে আমি শব্দগুলো খাতা লিখে রেখেছি, এখান থেকে তোমরা পড়তে পারো। এছাড়া এই পুরো বইয়ের হচ্ছে শেষে তোমরা এই শব্দগুলোর অর্থ পেয়ে যাবে। চলো আমরা খাতা থেকে একবার অর্থ এবং বাক্যগুলো পড়ি। দেখো টকবগিয়ে, টকবগ অর্থ হচ্ছে পানে ফুটবার মতো শব্দ করে। পানি টকবগিয়ে ফুটছে। রাঙা, রাঙা অর্থ রঙিন। পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে। পাট, যেখানে সূর্য ডুবে, বা এটা দিয়ে বাক্য হবে সূর্য নামে পাটে। জোড়া দিঘি, শব্দার্থ হবে যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। বাক্য হবে জোড়া দিঘির পাশে আমাদের বাড়ি। স্মরণ, স্মরণ অর্থ হচ্ছে মনে করা। দূরে গেলে মাকে স্মরণ করি, এটা দিয়ে বাক্য হচ্ছে স্মরণতে বাক্য হচ্ছে দূরে গেলে মাকে স্মরণ করি। বেয়ারা, বেয়ারা অর্থ যারা কাঁধে পালকি বহন করে। বাক্য হবে বেয়ারাগুলো দুপুর রোদে ঘেমে গিয়েছে। দুপুরের রোদে ঘেমে গিয়েছে, এখানে দুপুরের হবে, দুপুরের রোদে ঘেমে গিয়েছে। থরথর, থরথর অর্থ হচ্ছে প্রচণ্ড কম্পন। বাক্য হবে ডাকাতের ভয়ে গ্রামবাসীরা থরথর করে কাঁপছে। ঝনঝনিয়ে, শব্দ হচ্ছে ঝনঝন শব্দ করে। বাক্য হবে কাঁসা থালাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল। দুর্দশা, দুর্দশা অর্থ হচ্ছে খারাপ অবস্থা। বাক্য হবে গরিব লোকের দুর্দশার শেষ নেই। সোতা, সোতা অর্থ হচ্ছে বহমান জলের মৃদুধারা। এটাতে বাক্য হবে মরা নদীর সোতা দূরে মিলিয়ে গেছে। তোমরা এই শব্দার্থগুলো ভালো মতো আয়ত্ত করবে এবং বাক্যগুলো পড়বে। আমি যে বাক্যগুলো লিখেছি এগুলো ছাড়াও তোমরা ভিন্ন যে কোনো বাক্য লিখতে পারো তোমাদের ইচ্ছে মতো। সবসময় নিজে কিছু করার চেষ্টা করবে, নিজে যেটা মনে আসবে সেটা লেখার চেষ্টা করবে। আচ্ছা, এরপর আছে 3 নম্বরে প্রশ্নগুলোর উত্তর বলে উল্লেখে। এখানে 6টা প্রশ্ন আছে। আমার প্রশ্নগুলো খাতা থেকে একবার পড়বো। আমি সহজভাবে খাতা উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো কয়েকবার এবং এরপর লেখো, বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব সহজেই প্রশ্নগুলো আয়ত্ত করতে পারবে। ক, খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? উত্তর হবে খোকা মাকে নিয়ে অনেক দূরে বিদেশে যাচ্ছে। খ, মা ও খোকা কিভাবে যাচ্ছে? উত্তর, মা যাচ্ছে পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে, আর খোকা যাচ্ছে তার পাশে পাশে টকবগিয়ে রাঙা ঘোড়ায় চড়ে রাস্তায় ধুলোর মেঘ উড়িয়ে। তাহলে মা যাচ্ছে কিভাবে? পালকিতে চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আর খোকা যাচ্ছে তার পাশে পাশে টকবগিয়ে রাঙা ঘোড়া চড়ে রাস্তার ধুলোয় মেঘ উড়িয়ে। গ,
তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছলো, এমন সময় কি ঘটলো? উত্তর, যখন সন্ধ্যা হলো তখন তারা জোড়াদিঘির ঘাটে পৌঁছালো। এমন সময় ডাকাতেরা তাদের আক্রমণ করলো। খোকা বীরের মতো ডাকাত দলের সাথে যুদ্ধ করে মাকে রক্ষা করলো। ঘ, বেয়ারারা কোথায় পালালো? উত্তর, ডাকাতের ভরে বেয়ারারা পাশের কাটা বনের আড়ালে পালালো। ও, ভাগ্যে খোকা সঙ্গে ছিল। মা এ কথা বললেন কেন? উত্তর হবে, ডাকাতেরা আক্রমণ করতে এলে খোকা তাদের সঙ্গে যুদ্ধ করলো। এতে অনেক ডাকাত মারা গেল, বাকিরা পালিয়ে গেল। মা বিপদমুক্ত হলেন, তাই পুত্রে বীরত্বে মা খুশি হয়ে এই কথা বললেন। 6 নম্বর হচ্ছে বীর পুরুষকে সে কাদের হারিয়ে বীর পুরুষ হলো? উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বীর পুরুষ কবিতায় বীর পুরুষ হলো একটি ছোট্ট খোকা। ছোট্ট খোকা ডাকাতদের পরাজিত করে বীর পুরুষ হলো, বা ডাকাতদের হারিয়ে বীর পুরুষ হলো। প্রশ্নগুলো আমি সহজভাবে লিখেছি, তোমরা একটু কয়েকবার পড়বে, কিংবা আমি যে পড়লাম সেগুলো একটু কয়েকবার শুনবে, এরপর খাতায় লিখে অনুশীলন করবে। দেখো 4 আছে, নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নেই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি। দেখো প্রথমটা হচ্ছে কাটা। কাটা মানে হচ্ছে কেটে ফেলা। এই যে কাটা, কয়েকার কা টয়কার টা, এটার অর্থ হচ্ছে কেটে ফেলা। এটা দিয়ে বাক্য হবে, অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে। তারপর হচ্ছে কয় চন্দ্রবিন্দু কা টয়কার টা, কাটা। এটাও কিন্তু কাটা মনে হচ্ছে, কিন্তু একটাতে আছে চন্দ্রবিন্দু। এটা দিয়ে এই কাটা মানে হচ্ছে কোনো কিছুর কাটা জাতীয় পদার্থ, যেমন গোলাপ ফুল গাছে কাটা থাকে কিংবা যে কোনো গাছে কাটা থাকে, সেটাকে এই কাটা বোঝানো হয়েছে। এটা যেমন এটাতে বাক্য লিখেছে, চোরা কাটায় মাঠ ভরে আছে। তারপর কোন, কোন অর্থ এখানে কি ধরনের, এরকম টাইপের কিছু বোঝানো হয়েছে, যেমন তুমি কোন কাজ করবে বা তুমি কি কাজ করবে। কোন মানে এখানে কি, বা মানে প্রশ্ন করা হচ্ছে এখানে, ঠিক আছে। এই কোন দ্বারা প্রশ্ন করা হয়। তারপর এই যে কোন, একটাতে হচ্ছে দন্তন্য আর একটাতে মূর্ধন্য, ভালো মতো খেয়াল করবে কোন কোন বলেছে। এই কোন হলে হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এই কোন দ্বারা। আর এই যে মূর্ধন্য যে কোন, সেটা হচ্ছে এক কর্নারে, ঘরের যে কর্নার থাকে সেই কর্নারে বোঝানো হয়েছে। তো ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো। আশা করি তোমরা এই শব্দগুলোর পার্থক্য বুঝতে পেরেছ। খুব সামান্য উচ্চারণ একই, কিন্তু সামান্য একটু বানানের পার্থক্যের জন্য কিন্তু পুরো অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দেখো 5 আছে, বিপরীত শব্দ জেনে নেই ও বাক্য তৈরি করি। দেখো এখানে বিপরীত শব্দ আছে, এই বিপরীত শব্দগুলো শব্দ আছে কিছু, এই শব্দগুলো আমরা বিপরীত শব্দ জানবো এবং এই বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করব। আমি খাতায় লিখে রেখেছি বিপরীত শব্দগুলো। মূল শব্দ ছিল ভয়, এই বিপরীত শব্দ হচ্ছে সাহস। এটাতে যদি বাক্য তৈরি করি, সাহস দিয়ে সাহসের কাছে সবাই পরাজিত হয়। বিদেশ, বিদেশের বিপরীত শব্দ হচ্ছে স্বদেশ। স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। দূরে, এর বিপরীত শব্দ হচ্ছে কাছে। ঢাকার কাছে সোনারগাঁও অবস্থিত। সকাল, এই বিপরীত শব্দ হচ্ছে সন্ধ্যা বা বিকালও হতে পারে। বাক্য হবে, সন্ধ্যা হলে বাড়ি ফিরতে হবে। আলো, আলোর বিপরীত শব্দ আধার বা অন্ধকার। তো যদি আধা দিয়ে বাক্য লিখি তাহলে হবে, আধার রাতে তারা জল জল করছে। তার মধ্যে বিপরীত শব্দগুলো পড়া শেষ। দেখো বিপরীত কবিতায় ধু ধু শব্দ আছে, এরকম আরও কয়েকটি শব্দ বাক্যে ব্যবহার করি। এই ধু ধু শব্দ মানে একই শব্দ দুইবার উচ্চারিত হয়েছে বা দুইবার ব্যবহৃত হয়েছে, এগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এরকম শব্দগুলো হচ্ছে ধু ধু, হু হু, শো শো, ঝনঝন, ভনভন। আচ্ছা, ধু ধু দিয়ে বাক্য লিখেছে, চারদিকে মানুষজন নেই, গ্রামটা যেন ধু ধু করছে। ঠিক আছে। হু হু, হু হু হচ্ছে হু হু করে হাওয়া বইছে। শো শো, শো শো করে বাতাস ছুটছে। ঝনঝন, কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল। ভন ভন, ময়লার জায়গাটায় ভন ভন করে মাছি উড়ছে। তাহলে তোমরা এই শব্দগুলো বুঝতে পেরেছো, এগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এরপর সাথে আছে, কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি, যেটা আমরা প্রথমেই করে ফেলেছি, এটা দরকার নেই। এরপর 8 আছে কর্ম অনুশীলন। আমি যদি বিপুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা খাতে লিখবে, যে এটা কিন্তু একজন এক এক রকম চিন্তা করে লিখবে যে বিপুরুষ হলে কে কী করতো। ঠিক আছে, তোমাদের যেটা মনে হয় সেটা লিখতে পারো। আমি কিছু লিখেছি, দেখো এখান থেকে আমরা একটু পড়ি।
উত্তর, আমি বীরপুরুষ হলে পৃথিবীর অনেক ভালো কাজ করতাম। পৃথিবীর হানাহানি, দ্বিধা দ্বন্দ্ব বন্ধের চেষ্টা করতাম। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। অসহায় দরিদ্র মানুষের সাহায্য করতাম। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করতাম। এই হচ্ছে আমি বীরপুরুষ হলে কী করতাম সেটি। আমি আরেকবার যদি পড়ি, আমি বীরপুরুষ হলে পৃথিবীর অনেক ভালো কাজ করতাম। পৃথিবীর হানাহানি, দ্বিধাদ্বন্দ্ব বন্ধের চেষ্টা করতাম। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। অসহায় দরিদ্র মানুষের সাহায্য করতাম। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করতাম। আমি মনে করি সবাই বীরপুরুষ হলে পৃথিবীর সব ভালো কাজগুলোই করবে। এরপর আছে হচ্ছে কবি পরিচিতি, যেটা খুবই দরকার। আমরা আজকে বীরপুরুষ কবিতার যে কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে একটু পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো ছবি দেওয়া আছে এখানে। 1861 খ্রিস্টাব্দে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছেন। দেখো কবিতাটা ছিল জোড়াদিঘি, আর এটা হচ্ছে জোড়াসাঁকো, মানে একসাথে দুটো সাঁকো এরকম একটি বাড়িতে, যে বাড়ির নাম হচ্ছে ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তাহলে তার মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে। তার রচনা ভাণ্ডার বিশাল। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন। বীরপুরুষ কবিতাটি তার শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে বীরপুরুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শিশু কাব্যগ্রন্থ। আর আগে বলিনি যে কাব্যগ্রন্থটা কি। কবিতা তো আমরা বুঝি, যেটা কবিতা পড়লাম সেটা তোমরা বুঝি। আর কাব্যগ্রন্থ হচ্ছে অনেকগুলো কবিতা যে বইয়ে লেখা থাকে, মানে অনেকগুলো কবিতা নিয়ে যে বই প্রকাশিত হয় সেটাকে বলা হয় কাব্যগ্রন্থ। মানে শিশু কাব্যগ্রন্থে কিন্তু অনেক কবিতা রয়েছে, এর মধ্যে বীরপুরুষ একটি। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট মৃত্যুবরণ করেন, মানে তিনি 80 বছর বেঁচে ছিলেন। আর তিনি নোবেল পুরস্কার লাভ করেন কখন? 1913 সালে। আর আমি এটা বলে রাখি, সে কিন্তু গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম। আর তার সম্পর্কে তোমরা আরও ছোটোবেলায় জেনেছো আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের রচয়িতাও কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।